আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক, শিক্ষক, আমার কলিগ, সম্মানিত অধ্যক্ষ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার শুভেচ্ছা গ্রহণ করবো, সালামও গ্রহণ করবা। আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা আমি গত শনিবারে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই দিন আমার একজন টিচার মারা যাওয়াতে আমি মাঝরাতে বন্ধ করে দিয়েছিলাম। আশা করি আজকে আমি পুরোপুরি শেষ করতে পারবো। তো তোমরা আমার এই পর্যন্ত তোমরা আমার সাথে থাকো। হ্যাঁ, আজকে এটা আমার 19তম ক্লাস, কিন্তু তোমরা রাজারগরানীহাট ডিগ্রি কলেজের ওয়েবসাইটে কিন্তু 19টা ক্লাস দেওয়া হয় নাই। তো আমি আশা করি সবগুলো ক্লাস আমার অন্য জায়গায় আছে, আমি ওখান থেকে পরবর্তী হালে দিয়ে দিব। আর সংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্যই এটা পেয়ে গেছো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আজকে আবার আলোচ্য বিষয় হবে কোয়ান্টাম নাম্বার ইলেকট্রনিক কনফিগারেশন। এটা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। আগে আমি 1 দিছিলাম, এটা 2টা দিচ্ছি। তো দেখো, আমি আমার পড়ালেখায় শুরু করে দিই। কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম নাম্বারস। আবার আজকে আলোচ্য দুইটা জিনিসে আমরা পড়বো, কোয়ান্টাম নম্বর এবং ইলেকট্রনিক বিন্যাস। এখন কোয়ান্টাম নম্বর কাকে বলে? কোয়ান্টাম নম্বর একটা বিশাল ব্যাপার। কোয়ান্টাম নম্বরটা একটা বিশাল ব্যাপার। আমরা খুব তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য যতটুকু দরকার আমি ততটুকু আলোচনা করি। যে সকল রাশি বা সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস, ইলেকট্রনের কক্ষপথের অক্ষ বরাবর স্পিন বা আবর্তন গতি সম্পর্কে তথ্য পাওয়া যায়, তাকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলি। সহজ কথায়, একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন থাকে, যে ইলেকট্রনগুলি কিভাবে থাকে, কোথায় থাকে, তাদের বিন্যাস কীরকম, সেইগুলো বোর রাদারফোর্ড পরমাণু মডেল থেকে পাওয়া যায় নাই। সেটা বিভিন্ন পরমাণু, অনেকগুলি বিজ্ঞানের ব্যাপার আছে এখানে। তো বিজ্ঞানী ব্যাপারটা তোমাদের সিলেবাসের বাইরে, আমার দরকার না, আমার জাস্ট কোয়ান্টাম নম্বরটা দরকার। আমরা এখন বুঝবো যে ইলেকট্রনগুলি শক্তি স্তরের কোথায়, কোন শক্তি স্তর থাকে, শক্তি স্তর কোন ত্রিমাত্রিক স্থানে থাকে, তাদের বিন্যাস অবস্থান কোথায়, আর ইলেকট্রনগুলি যেহেতু কণা, তারা কি অবস্থায় থাকে, তাদের স্পিন কীরকম হয়, এই সম্পর্কে জানা যাবে। তাকে বলবো আমরা কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা আমি 4টা, আমরা কোয়ান্টাম সংখ্যাকে 4 ভাগে ভাগ করে না বলে 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা যাকে ইংরেজিতে বলে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা, এটাকে অ্যাঙ্গুলার কোয়ান্টাম সংখ্যাও বলে। অ্যাঙ্গুলার চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই ফাঁকে একটু কথা বলে রাখি, আমি আর একটা ভিডিও, এটা অবশ্য তোমাদের এখানে আপলোড করি নাই, তোমাদের কলেজ পেজে আমি দিই নাই, এটার সাথে আমি ইন্টিগ্রেটেড করে দিব। এটা নিয়ে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি পরবর্তী অংশে এটা শেষ করে দিব। প্রধান কোয়ান্টাম সংখ্যা, বোরের মডেল অনুযায়ী, আমরা বোরের মডেল পড়ছিলাম, ইলেকট্রন নিউক্লিয়াসকে চারিদিকে ঘুরে, কেন্দ্র করে ঘুরে। এই যে নিউক্লিয়াস চারিদিকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথের কথা বলা হয়েছিল, ওইগুলো বর্ণনা করার জন্য আমরা যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি, ওটাকে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা বলি। প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। এন হলো একটা অখণ্ড পূর্ণ সংখ্যা, যার মান 1, 2, 3 ইত্যাদি। প্রধান শক্তি কোয়ান্টাম সংখ্যা, এটা ইলেকট্রনের শক্তি স্তরের আকার নির্ণয় করা যায়, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এনের
কোন নিউক্লিয়াস থেকে কত দূরে আছে তা নির্দেশ করে। এখন পাশের চিত্রের একটা দেখো বৃত্তাকার পথ, যেটা তোমার বোরে বলছিলেন 1 2 3 4 প্রথম শক্তি স্তরের জন্য n এর মান 1, দ্বিতীয় জন্য n এর মান 2, তৃতীয় জন্য n এর মান 3, চতুর্থ জন্য n এর মান 4। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো প্রত্যেকটা শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। এখানে উল্লেখ করি নাই, তোমরা 9 10 পড়ে আসছো। n এর মান 1 হইলে প্রথম শক্তি স্তর 2টা, 2 হইলে দ্বিতীয় শক্তি স্তরে 8টা, 3 হইলে তৃতীয় শক্তি স্তরে 18টা, 4 হইলে চতুর্থ শক্তি স্তরে 32টা এভাবে ইলেকট্রন থাকে। তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি কি জানলাম? প্রধান সংখ্যা কোয়ান্টাম সংখ্যা দিয়ে ইলেকট্রন নিউক্লিয়াস সেই বৃত্তাকার পথ সম্পর্কে জানলাম। এই পথ সম্পর্কে ধারণা দিয়েছিলেন বোরের শক্তি স্তরগুলি মূলত প্রকাশ করার জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার দরকার হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ ইলেকট্রনগুলি যেখানে যে ত্রিমাত্রিক স্থানে থাকে তার আকার জানার জন্য, আকৃতি জানার জন্য, অর্থাৎ এক কথায় আমি সরাসরি বলে দিই, ইলেকট্রন যে ত্রিমাত্রিক স্থানে থাকে সেই ত্রিমাত্রিক স্থানগুলোকে আমরা অরবিটাল বলি। অরবিটালকে প্রকাশ করার জন্য আমরা যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি ওইটাই সাবসিডিয়ারি বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, অথবা এজিমুথাল আরও নাম আছে অ্যাঙ্গুলার কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, পরমাণু নিউক্লিয়াস হইতে বিভিন্ন দূরে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তর বিভক্ত থাকে। কোনো একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে যে উপশক্তি অবস্থিত তাকে প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটাই সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে সাহায্যে উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করা হয়। একে আমরা এল দিয়ে প্রকাশ করি। এল এর মান এন এর মানের উপর নির্ভর করে। এল এর মান 0 থেকে শুরু হবে, n-1 এ শেষ হবে। এখানে মান যদি 1 হয় এল এর মান হবে 0, n এর মান যদি 2 হয় এল এর মান হবে 0 1, n এর মান 3 হলে এল এর মান হবে 0 1 2, n এর মান 4 হলে 0 1 2 3। আপাতত আমাদের মান 0 1 2 3 মধ্যে সীমাবদ্ধ থাকবে, কারণ এই পর্যন্ত যত পরমাণু আবিষ্কার হয়েছে কোনো পরমাণুতে এই 4টার অধিক মান নাই। তাহলে এখানে মনে করো তাহলে এল এর মান 1 হলে এস শার্প, 0 হলে এল এর মান, 1 হলে প্রিন্সিপাল, 2 হলে ডিফিউজ, 3 হলে ফান্ডামেন্টাল দ্বারা প্রকাশ করা হয়। বিজ্ঞানী সোমারফিল্ড সহকারী কোয়ান্টাম সংখ্যার আবিষ্কার করেন। এখানে আরো ক্লিয়ার করে দিচ্ছি, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যখন 1 হবে তখন কোন অরবিটাল, এস অরবিটাল, এটা শার্প। 1 হইলে পি অরবিটাল প্রিন্সিপাল, 2 হইলে ডি অরবিটাল ডিফিউজ, 3 হইলে এফ অরবিটাল ফান্ডামেন্টাল। তাহলে আরো একটু ক্লিয়ার করছি, কোন শক্তি স্তরে সর্বাধিক উপশক্তির সংখ্যা 4। কোন শক্তি স্তরে সর্বাধিক উপশক্তি স্তর 4-এর উপর থাকবে না। 0 হইলে একটা উপশক্তি স্তর, 0 1 হইলে মানে n এর মান 2 হইলে 2টা উপশক্তি স্তর, n এর মান 3 হলে l এর মান 3টা উপশক্তি স্তর, l এর মান 4 হইলে n এর মান 4 হইলে l এর মান 4টা, 0 1 2 3 4টা উপশক্তি স্তর। এখানে আরেকটা দেখাইছে, এটা আমার দরকার নাই। এখন আমরা দেখি বিভিন্ন শক্তি স্তরের উপশক্তি স্তরের সংখ্যা। এটা তোমাদের 3 নম্বরের জন্য প্রশ্ন আসে। তোমরা যেভাবে লেখো, আমি ওইটা বইয়ের সাহায্য নিয়ে এখান থেকে তুলে ধরছি, এখানে খুব সুন্দর করে আছে, সেজন্য আর লেখা প্রয়োজন মনে করি নাই। তো তোমরা বইয়ের এই অংশটা একটু দেখো। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n হইলে l এর মান 0। প্রথম শক্তি স্তরের মধ্যে l এর মান যত ততটা উপশক্তি স্তর থাকবে একটা, তাহলে সেখানে থাকবে শুধু 1s। l এর মান 2 হলে, n এর মান 2 হলে l এর মান 2টা, 0 এবং 1, 0 এর জন্য s, l এর জন্য 1 এর জন্য পি। আর যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে সেই জন্য s কে আমরা 2s লিখবো, পি কে 2p লিখবো। তৃতীয় শক্তি স্তরে n এর মান যদি 3 হয় l এর মান 0 1 2 হবে।
আর তৃতীয় শক্তি স্তরের উপর শক্তি স্তর সংখ্যা হবে 3টি। যেহেতু আমি তৃতীয় শক্তি স্তর বলছি, তাহলে সেইগুলোর প্রত্যেকের আগে আমি 3 লিখবো। তাহলে এল এর মান 0 এর জন্য 3s, এল এর মান 1 এর জন্য 3p, এল এর মান 2 এর জন্য 3d। আর চতুর্থ শক্তি স্তর থেকে f শুরু হবে। চতুর্থ শক্তি স্তরে n এর মান 4 হবে, এল এর মান 0, 1, 2, 3, 0 এর জন্য 4s, 1 এর জন্য 4p, 2 এর জন্য 4d, 3 এর জন্য 4f। অর্থাৎ চতুর্থ শক্তি স্তর অরবিটাল থাকবে 4টি। তাহলে প্রথম শক্তি স্তর অরবিটাল হয়টি? 1টি। দ্বিতীয়তে হয়টি? কয় ধরনের উপশক্তি স্তর? 2টা। তৃতীয়তে 3টা, চতুর্থতে 4টা। এখন আসো এটা ব্যবহার করে n এবং l এর মান ব্যবহার করে আমরা এখানে আমি আরও একটা পরবর্তী অংশও চলে গেছি, একটা আলোচনা করে ফেলি যেহেতু তোমরা পড়ছো এটা। আর একটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা পরে আমি ডিটেইল আলোচনা করছি, এই জায়গার জন্য আমি এখানে বলে দিচ্ছি। প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা n এর জন্য l এর মান 0, m এর মানও 0, তাহলে s এর অরবিটাল একটা। আর প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা n এর মান 2 এর জন্য l এর মান 0 একটা, l একটা, l এর মান 0 একটা, 1 একটা, 0 এর জন্য 2s, 1 এর জন্য 2p। আবার প্রত্যেকটা l এর মানের জন্য m এর মান -1 থেকে +1 পর্যন্ত, -1 থেকে +1 পর্যন্ত। এখানে আমরা তাহলে কোয়ান্টাম সংখ্যা, এখানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা 0 এর জন্য 0, তাহলে অরবিটাল সংখ্যা 1টি। আবার n এর মান যদি 2 হয়, l এর মান 0, 0 এর জন্য m এর মানও 0, অরবিটাল 1টি। আবার l এর মান 1 এর জন্য এখানে একটু ওভার রাইটিং হয়েছে 2p। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা 3টা, -1, 0, 1, এখানে একটু ওভার রাইটিং হতে অরবিটাল 3টা। আবার প্রতিটা m এর মানের জন্য, আচ্ছা যাক আমি এটা তোমাদের আগে শেষ করি, পরে এটা আলোচনা করব। এখন ধরো বিভিন্ন অরবিটাল আমি আরেকটু ক্লিয়ার করে দিই। l এর মান 0 এর জন্য s অরবিটাল, অর্থাৎ প্রথম শক্তি স্তর শুধু s অরবিটাল থাকবে। n এর মান 2 এর জন্য l এর মান 0, প্রথমে s অরবিটাল, তারপরে p অরবিটাল। s অরবিটালটা সরাসরি বৃত্তাকার পথে ঘুরে, আর p অরবিটালটা উপর বৃত্তাকার পথে ঘুরে। n এর মান 3 এর জন্য 3টে অরবিটাল, sটা কেন্দ্র বৃত্তাকার পথে থাকবে, pটা একটু বাঁকা উপবৃত্তাকার, dটা আরও বেশি বাঁকা। তাহলে s, 3s, 3p, 3d অরবিটালগুলো এভাবে থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। আর যদি n এর মান 4 এর জন্য l এর মান 4টা, 0 এর জন্য 4s, 1 এর জন্য 4p, 2 এর জন্য 4d, 1 এর জন্য 2 এর জন্য 4d, 3 এর জন্য 4f। অর্থাৎ sটা সরাসরি বৃত্তাকার, বাকিগুলি উপবৃত্তাকার। উপবৃত্ত মানে যত পি জন্য একটু একটু ডিপ, ওইটা বেশি উপবৃত্তাকার, অ্যাপটা আরও বেশি। অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে 4 ধরনের অরবিটাল এইভাবে থাকে। তোমরা কল্পনা করে নাও অরবিটালগুলি কীভাবে শক্তি স্তরে থাকে। এখন আমরা আছি এস অরবিটালটা কীরকম। এস অরবিটালটা নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে, নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে। ইলেকট্রন ম্যাগ চারিদিকে, এস অরবিটালের চারিদিকে থাকে। এটা 1s, এটা 2s, অর্থাৎ প্রথমটা থাকার পরে দ্বিতীয়টা কীভাবে থাকে। তাহলে যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা সেটাই অরবিটাল, যেখানে ইলেকট্রন থাকার নোডাল প্লেন, এই জায়গা হলো নোডাল প্লেন, এখানে ইলেকট্রন না থাকার সম্ভাবনা, এটাকে নোডাল প্লেন বলে। তাহলে 1s, 2s দুইটা অরবিটাল এখানে দেখানো হইল। এখানে পি অরবিটাল, পি অরবিটাল 3টা, px, py, pz। তো ফিটা কীভাবে 2টা লুপ থাকবে, অর্থাৎ তোমার প্রধান অক্ষগুলির কেন্দ্রে অক্ষ বরাবর উপরের দিকে ধনাত্মক লুপ, নিচের দিকে ঋণাত্মক লুপ।
কেন্দ্র বরাবর নোডাল প্লেন, এখানে কোনো ইলেকট্রন ব্যাগ থাকবে না, লোবগুলিতে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে। ডি অরবিটাল দেখো, dxy, dyz, dzx, dx স্কোয়ার মাইনাস y, dz স্কোয়ার। আচ্ছা, অরবিটালগুলি দেখা যায়, এগুলো বর্ণনা আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এফ অরবিটাল দেখো 5z কিউব, এই সবগুলো এক্স অরবিটাল। এটা তোমাদের বইতে নাই, তোমরা একটু এমনি দেখে মনে রাখবা। আমরা 4 অরবিটাল, এস অরবিটাল, 3টা পি অরবিটাল, 5টা ডি অরবিটাল, 7টা এফ অরবিটাল, সবগুলোকে এক জায়গায় দেখাইছি। এখন আসো যেটা আমরা আলোচনা করি নাই, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। আমি তোমাদের বলে দিই, এটা আমরা তোমাদের বইতে আছে, বই থেকে আমি একটা ছবিটা নিছি, যেহেতু এটা অনেক লম্বা, সব কথা এখানে আছে, সেই জন্য আমি আর আলাদা করে এখানে টাইপিং না করে ওখান থেকে ছবিটা নিলাম। এখন আসো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কি। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা পড়ার আগে আমরা জিমেন এফেক্ট একটা ব্যাপার আছে। আমরা জানি ইলেকট্রনগুলি বোরের নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে, আবার যে ত্রিমাত্রিক ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তাকে অরবিটাল প্রকাশ করার জন্য আমরা পি অরবিটাল প্রকাশের জন্য আমরা কোয়ান্টাম সংখ্যা যেটা সহকারী কোয়ান্টাম সংখ্যা অবতারণা করছি, এবং সেই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করছি। এল এর মান 0-এর জন্য এস অরবিটাল পাইছি, 1-এর জন্য পি অরবিটাল পাইছি, 2-এর জন্য ডি, 3-এর জন্য এফ অরবিটাল পাইছি। এখন ব্যাপার হলো অরবিটালগুলি কিভাবে থাকে। অরবিটালগুলিতে তোমার ইলেকট্রন থাকলে ঋণাত্মক চার্জ হবে, নিউক্লিয়াস ধনাত্মক চার্জ, তাহলে নিউক্লিয়াস ধনাত্মক ঋণাত্মকের মধ্যে আকর্ষণ থাকবে। তাহলে আকর্ষণের জন্য অরবিটালগুলো একটা ত্রিমাত্রিক স্থান খুঁজে বের করবে, যেখানে নিজেদের মধ্যে বিকর্ষণ করবে না, আবার নিউক্লিয়াসে নিজের দিকে আকর্ষণ করবে না। এই ঘটনাগুলোকে বলে জিমেন এফেক্ট। তাহলে এখন সম্ভাব্য অরবিটাল কোথায় থাকতে পারে সেই সংখ্যা নির্ধারণ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করা হয় তাকে বলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। আমি লেখাটা পড়ি। চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করব। এম উপশক্তি স্তরে ত্রিমাত্রিক কিভাবে বিন্যস্ত থাকে তা জানা যায়। সুতরাং কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরে চৌম্বক ক্ষেত্রজনিত ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। 1886 সালে বিজ্ঞানী জিমেন প্রমাণ করেন যে উত্তেজিত অবস্থায় কোনো একটি পরমাণুতে চৌম্বক ক্ষেত্র স্থাপন করলে পরমাণু প্রতিটি বর্ণালী রেখা কতগুলি বিজোড় সংখ্যক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। একে জিমেন প্রভাব বলে। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রন উপশক্তি স্তর ত্রিমাত্রিক বিন্যাসের জন্য দায়ী। এম ও এল এর মানের উপর নির্ভরশীল। আমি তোমাদের ক্লাসে পড়ার সময় বারবার বলছি, এখানে আবার নতুনভাবে একটু বলছি। এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল। একটি এল এর মানের জন্য এম এর মান -1 0 হয়ে +1 পর্যন্ত, এল পর্যন্ত। এটা এল এক না, -L থেকে 0 হইয়া +L পর্যন্ত, এবং মোট সম্ভাব্য মানের সংখ্যা 12+1। এর জন্য অরবিটালের সংখ্যা পাওয়া যায়। এল এর মান 0, এম এর মান 0 হইলে আমি এস উপশক্তি স্তর পাবো, তার মধ্যে অরবিটাল একটা, কারণ এখানে যদি এল এর মান 0 বসে একই আসবে। এল এর মান 1 হলে এম এর মান 3টা, তাহলে 3টা হবে, তো 3টা হলে 3টা উপশক্তি স্তর পাবা। অর্থাৎ 1 এখানে সরাসরি বসাই দিলেও 3টা, আবার তুমি এম এর মান বাইর করেও দেখাইতে পারো। -1 0 1 3টা উপশক্তি স্তর থাকবে, সেটা তো তোমরা জানো। আমরা অন্য জায়গায় যাওয়ার আগেও বলে দিই 3টা কি কি, একটা ফি এক্স, একটা ফি ওয়াই, একটা ফি জেড। এল এর মান 2-এর জন্য এম এর মান 5টা, -2 -1 0 1 2। এখানে ডি উপশক্তি স্তর থাকবে, এখানে 5টা অরবিটাল সম্ভব। 5টা ডি অরবিটালের নাম তোমরা জানো, ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স, ডিএসএস জেড স্কোয়ার, ডিএস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এল এর মান 3-এর জন্য এফ এর মান 7টি। আমি তোমাদেরকে বলে দিছি, এখানে মনে হয় যে চিত্রটা দিছে এখানে একটু গন্ডগোল আছে। আমি তোমাদেরকে বলার ছিল একটা এফ এস কিউব, এফ ওয়াই কিউব, এফ জেড কিউব, এফ এক্স ওয়াই জেড, এফ ওয়াই ইন্টু জেড স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, এফ এক্স জেড ইন্টু এস স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই স্কোয়ার, এফ এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এই 7টা অরবিটাল এফ।
আর একটা আছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পূর্ণ ইলেকট্রনীয় ব্যাপার। তো ইলেকট্রনগুলোকে তো আমরা কণা হিসেবে তুলনা করছি, কণা হিসেবে ধরছি। কণা হিসেবে ধরলে যেহেতু এটাতে স্থির বসে থাকে না, এটা সবসময় ঘূর্ণন অবস্থায় থাকে। তবে ঘূর্ণন মানে ফ্যানের মতো ঘুরে না বা সরকার মতো ঘুরে না, এটার ঘূর্ণনটা হলো অর্ধেক। এটা তোমার ঘড়ির কাঁটার দিকে অর্ধেক ঘুরে, আবার ঘড়ির দিকে অর্ধেক ঘুরে। এই ঘুরানো বোঝার জন্য দুইটা মান হওয়া যায়। ঘড়ির কাঁটার দিকে ঘুরাকে আমরা প্লাস হাফ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাতে মাইনাস হাফ, অর্থাৎ এস এর মান দুইটা। আমি এখান থেকে একটু ফোরে যাই, কি লেখা আছে যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের নিচক্কের আবর্তনের দিক প্রকাশ করে তাকে স্পিন বলে। ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করার সময় নিচক্কের উপরেও লাঠিমের মতো আবর্তন করে। যেমন পৃথিবীর চারিদিকে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরার সময় পৃথিবী আবার প্রতি 24 ঘন্টায় নিজ অক্ষর মধ্যে যেভাবে ঘুরে, এখানে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে আবার নিজের অক্ষরের উপরে ঘুরে। তবে এটা পৃথিবীর মতো একবার সম্পূর্ণ ঘুরে আসে না, এটা অর্ধেক ঘুরে আবার এবার টার্ন করে, অর্থাৎ প্লাস হাফ মাইনাস হাফ। আবর্তনকে ইলেকট্রনের স্পিন বলা হয়। এই আবর্তন দুইটা দিক হতে পারে, যেমন ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই সত্যটি 1925 সালে জি.ইউ. উইলেনবেক এবং গাউট স্মিথ পারমাণবিক রেখা বর্ণালীর বহুপদী গঠনের উৎস অনুসন্ধানে প্রচেষ্টাকালে প্রস্তাব করেন। কাজে দুইটা ইলেকট্রনে এন ও এল এর মানের একই হলেও তাদের নিচক্কের ঘূর্ণনের দিক পৃথক হয়। এই দিকের ভিন্নতা নির্দেশ করার জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়। এটি এস দ্বারা সূচিত হয়। এই দুই রকম ঘূর্ণনের জন্য এস এ দুইটি মান প্রয়োগ করা হয়, একটা প্লাস হাফ, একটি মাইনাস হাফ। আচ্ছা, আমরা যাই পরে কি আছে দেখি। ওই তো প্লাস ইলেকট্রন কিভাবে দেখো, চিত্রগুলি দেখো। এটা ঘুরতেছে, এটা ঘড়ির কাঁটার দিকে না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। তাহলে একটা প্লাস, এইভাবে ইলেকট্রন নিজ অক্ষের উপরে চারিদিকে ঘুরে, এটাই স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন আবার আমরা পড়ি, আগে যদি কিছুটা ধারণা করছি, বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন অরবিটালের সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করব সেভাবে একটা আলোচনা করে দিই। এটা আগেও আলোচনা করছিলাম। এখানে বিভিন্ন ইলেকট্রন সরবে। এটা এখানে আমি প্রথম কোয়ান্টাম সংখ্যা, প্রথম এন এর মান যদি 1 হয়, এল এর মান 0। এল এর মান 0 জন্য উপশক্তি স্তর হবে 1s, অর্থাৎ এখানে হবে 0, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা 0, অরবিটাল সংখ্যা 1। যেহেতু একটা মান চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, অরবিটাল 1, প্রতিটা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মানের জন্য এস এর মান দুইটা, প্লাস হাফ মাইনাস হাফ। আর যতটা স্পিন ততটা ইলেকট্রন। ইলেকট্রন সংখ্যা দুইটা, সুতরাং এখানে প্রথম শক্তি স্তরের ইলেকট্রন থাকবে দুইটা। আমি এটা শুধু প্রথম শক্তি স্তরের ইলেকট্রন বুঝাইতে হলে কতটুকু ইলেকট্রন আছে আমরা দেখাবো। এখন দ্বিতীয় শক্তি স্তর আছে। দ্বিতীয় শক্তি স্তরে এন এর মান 2। এন এর মান 2 হওয়াতে এল এর মান দুইটা। আমি বারবার বলছি এন এর মান যত, এল এর মান ততটা। শুরু হবে 0, শেষ হবে n-1-এ। তাহলে যেহেতু এন এর মান 2, এল এর মান 0, আর একটা হবে 2 বিয়োগ 1, 0 এবং 1, অর্থাৎ 0 এবং n-1 এর মধ্যে দুইটা মান। তাহলে 0 জন্য 2s, যেহেতু 2 প্রধান কোয়ান্টাম সংখ্যা তোমাকে আগে অবশ্যই বসাইতে হবে। আর 1 এর জন্য ফি, 2 ফি। 0 এর জন্য স্পিন 0, 0 জন্য অরবিটাল একটি। আবার এম এর যত মান স্পিন 1 জোড়, একটা হলে 1 জোড়, যতটা স্পিন ততটা ইলেকট্রন। এল এর মান 1, 2 ফি। এল এর মান 1 এর জন্য এম এর মান মাইনাস এল থেকে প্লাস 1, মানে -1 থেকে 0 হয়ে প্লাস 1 পর্যন্ত তিনটা। প্রতিটি মানের জন্য 1 জোড় করে ইলেকট্রন। 3 গুণন 1 জোড়, 3 গুণন 1 জোড় মানে 6টা ইলেকট্রন। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস হবে 2s2 2p6। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল কয়টি? অরবিটাল 3টি, একটা 4টি, ইলেকট্রন 8টি। তোমরা এখান থেকে হিসেব করে লিখে দিতে পারো। আমরা পরবর্তী শক্তি স্তর দেখি। এন এর মান যখন 3 হয়, এল এর মান শুরু হবে 0, 1, 2। 0 এর জন্য 3s, দেখা না গেলেও তোমরা একটু বই থেকে দেখে নিবা। 1 এর জন্য 3p, 3d। তাহলে এল এর মান 0 এর জন্য
এম এর মান 0, অরবিটাল একটি, আর এম এর মান 0 হওয়াতে একটা মান হওয়াতে স্পিন হলো এক জোড়, মানে এক জোড়ে স্পিন হওয়াতে ইলেকট্রন দুইটি থাকার সম্ভাবনা এখানে বেশি। এল এর মান 1 এর জন্য ফি, যেহেতু এটা তৃতীয় শক্তি স্তর, এন এর মান 3, তাহলে 3 ফি। এল এর মান 1 এর জন্য এম এর মান 3টা, -1 0 1, তাহলে যতটা এম এর মান ততটা অরবিটাল, আবার যতটা এম এর মান তার দ্বিগুণ সংখ্যক স্পিড, 3 গুণন +½ -½ আর যতটা স্পিন ততটা ইলেকট্রন, 3v6। আবার এল এর মান 2 এর জন্য 3d, ডি 3d, তো 2 এর জন্য মান শুরু হবে -2 -1 0 1 2, অর্থাৎ ফার্স্টটা যতটা এল এর মান ততটা অরবিটাল। ইলেকট্রন হবে 5 গুণন +½ -½ অর্থাৎ 10টা। টোটাল ইলেকট্রন বিন্যাস 3s2 3p6 3d10। আবার এন এর মান যদি 4 হয়, এল এর মান 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, অর্থাৎ 0 থেকে n-1 এর ভিতর সবগুলি মান এখানে চলে আসছে। 0 এর জন্য 4s, 1 এর জন্য 4p, 2 এর জন্য 4d, 3 এর জন্য 4m। আর এল এর মান 0 এর জন্য এম এর মানও 0, এল এর মান 1 এর জন্য এম এর মান -1 0 1, এল এর মান 2 এর জন্য এম এর মান -2 -1 0 1 2, তো এল এর মান 0, এম এর মানও, আচ্ছা অরবিটাল একটা, এম এর মান 0 হতে অরবিটাল একটা, এম এর মান 3টা হওয়াতে অরবিটাল 3টা, ফি অরবিটাল 3টা, ডি এর জন্য এম এর মান 5টা, তাহলে ডি অরবিটালও 5টা, এফ এর জন্য এম এর মান 7টা, অরবিটালও 7টা, আবার প্রত্যেকটা এম এর মানের জন্য তত জোড়, তাহলে এস অরবিটালে 1 জোড়, পি অরবিটালে 3 জোড়, ডি অরবিটালে 5 জোড়, তাহলে 2 6 10 18টা, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন আছে, অরবিটাল আছে 1 3 4 4 আর 5 9, তাহলে তৃতীয় শক্তি স্তরে অরবিটাল 9টি, এর মান 4, 4 এর জন্য আবার, আচ্ছা আমি আবার রিপিট করতেছি, 0 এর জন্য 4s, আবার 0 এর জন্য এম এর মান 0, তাহলে এস অরবিটাল একটা, আবার এম এর মান 0 এর জন্য এস এর মান +½ -½ ইলেকট্রন 2টা, এল এর মান 1 এর জন্য 4p, এম এর মান 3টা -1 0 1, অরবিটাল 3টা, ইলেকট্রন 3 গুণন +½ -½ অর্থাৎ যত এম এর মান যতটি হবে তাকে +½ -½ দিয়ে গুণ করতে হবে 6টা, অর্থাৎ 4p তে 6টা ইলেকট্রন, আর এল এর মান 2 এর জন্য 4d, এল এর মান 2 এর জন্য এম এর মান 5টা, -1 -1 0 -2 -1 0 1 2, 5টা মান, 5টা অরবিটাল, 5 গুণন +½ -½ 10টা ইলেকট্রন। আবার এল এর মান 3 এর জন্য 4f, এল এর মান 3 মানে f, 4 মানে চতুর্থ শক্তি স্তর, তাহলে তোমার 3 এর জন্য মান শুরু হবে -3 -2 -1 0 1 2 3, 7টা মান হবে এম এর, অরবিটালও 7টা, তাহলে যেহেতু এম এর মান যত তত তার দ্বিগুণ ইলেকট্রন, অর্থাৎ অরবিটের সংখ্যা +½ -½ ইলেকট্রন, অর্থাৎ যতটা স্পিন ততটা ইলেকট্রন, 14টা স্পিন হবে 14টা ইলেকট্রন থাকবে, তাহলে চতুর্থ শক্তি স্তরে টোটাল ইলেকট্রন থাকে 4s2 4p6 4d10 4f14, এর অর্থ হইল তো অরবিটাল হলো 1 3 4 4 5 9 9 আর 7 16, ইলেকট্রন হলো 2 2 6 8 8 আর 10 18 18 আর 14 32, চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ 16টি অরবিটাল থাকবে, সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 32। এগুলো আর একটু দেখাই দিছে এখানে। হ্যাঁ, কোনো শক্তি স্তরের নির্ধারণের জন্য n+1, অর্থাৎ এখানে আব্বু নীতি, এটা আমরা পরে আরো ডিটেইল পড়ব। তারপর এখানে কোন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে বা কোন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে যেটা নির্ভর করে সেটাকে আব্বু নীতি বলে। আব্বু নীতি হলো n+l এর উপরে প্রতিষ্ঠিত। আব্বু হলো ব্যক্তির নাম নয়, এর অর্থ হলো বিল্ট আপ, অর্থাৎ ইলেকট্রনগুলি কিভাবে এতে প্রবেশ করবে, অরবিটালে প্রবেশ করবে তার ব্যাপারে ধারণা।
তাহলে এন প্লাস এল এর মান কম হয়, সেটা শক্তিতে নিচে অবস্থান করবে। তাহলে 4s 4p 4d 4f 60 জন্য এন প্লাস এল এর মান 4 5 6 7। তাহলে ফোর্স আর উপশক্তি স্তরে শক্তি হবে, অতএব শক্তিক্রম 4s 4p 4d 4f। এখানে দেখানো হয়েছে এন প্লাস এল এর মান। একাধিক উপস্তরের জন্য এন প্লাস এল এর মান সমান হলে যেখানে এন এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এটা আমরা পরবর্তী আরও ডিটেল দিছি, আর না আপাতত দেখে যাও 3d 4p এই দুইটার মধ্যে এন প্লাস এল এর মান 5, দুইটার জন্যই 5, কিন্তু প্রথমটার জন্য এন এর মান কম, সেই জন্য 3dতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, পরে 4dতে। যাক, আব্বনীতি এখানে আসছে, আমি পরবর্তী হালে যাচ্ছি, এটা আমি ডিটেইল লিখছি। আমি তোমাদের একটা ভিডিও দেখাবো, ভিডিও হয়তো কেউ কেউ আগ্রহী যারা আমার টাইম লাইনে গিয়ে ভিডিওটা দেখে ফেলছো, আর যারা দেখো নাই তাদের জন্য আমি তোমাদের কলেজের পেজে ভিডিওটা আবার শেয়ার করব। ওখানে দেখবা ইলেকট্রন কিভাবে থাকে, এন এর মান 1, তাহলে ফার্স্ট সবচেয়ে নিচে থাকবে 1s, তারপরে 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, তারপর 5f। এইভাবে তোমরা অ্যারো টেনে, এটা তোমরা অনেক প্র্যাকটিস করে আসছো, এইভাবে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারবা। আমি নিজের মতো করে আবার এগুলো ব্যাখ্যা করছি, সেজন্য আর এখানে বেশি সময় নষ্ট করতেছি না। এখন অরবিটালের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা তোমাদের 2 নম্বরের জন্য আসে। তোমরা 4টা পয়েন্ট লিখবা, অরবিটাল, তারপর তোমরা পরে থাকে। এখন আমি পড়াটা তোমাদের জন্য মনে একটু পরি হবে। অরবিট হলো পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনের জন্য ইলেকট্রনের নির্দিষ্ট শক্তি সম্পন্ন কতগুলি কক্ষপথ রয়েছে, এই কক্ষপথগুলিকে অরবিট বলে। আর নিউক্লিয়াসের চারিদিকে যে অঞ্চলব্যাপী ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটাকে বলে অরবিটাল। ইলেকট্রন কণা হিসেবে বিবেচনা করে অরবিটের ধারণা, আর ইলেকট্রনগুলিকে ম্যাগরূপে বিবেচনা করে অরবিটালের ধারণা। এন এর মান 1 2 3 ইত্যাদি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, আর অরবিটালকে sp df দ্বারা প্রকাশ করা হয়। আর বিভিন্ন অরবিটের শক্তি ভিন্ন থাকতে পারে, বিভিন্ন অরবিটে ইলেকট্রনের শক্তি ভিন্ন থাকতে পারে। একই পরমাণু বিভিন্ন অরবিটালের শক্তি সমান থাকবে। যেমন ফি উপশক্তির 3টে অরবিটাল px py z শক্তি সমান। প্রতিটি শক্তি স্তরে সর্বোচ্চ 2n স্কোয়ার ইলেকট্রন থাকে, আর একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2টা। তোমাদের জন্য একটু কনফিউশনে ফেলে দেয়, কোন অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে। তোমরা অরবিটালে 14টা। আমি এই ব্যাপারে আরেকটু ক্লারিফিকেশন করে দিই। আসলে এফ অরবিটালে 14টা ইলেকট্রন থাকে না। এফের মধ্যে 7টা অরবিটাল, সেই জন্য 7 দুগুণ 14টা ইলেকট্রন। এস অরবিটালে একটাই অরবিটাল, সেই জন্য 2টা। পি অরবিটালের 3টে অরবিটাল, সেই জন্য 3 দুগুণ 6টা। ডি অরবিটালের মধ্যে 5টা ডি অরবিটাল, একটা না এখানে 5টাকে একসাথে আমরা ডি বলি, সেই জন্য আমরা 10টা ইলেকট্রন লিখি। তবে এটা সবসময় মনে রাখবো, কোন অরবিটালে 2টার বেশি ইলেকট্রন থাকে না। এই হলো অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য। এটা মাঝে মধ্যে তোমার 2 নম্বর প্রশ্নের জন্য দেয়, তোমরা একটু মুখস্থ করে নিবা। এখন আমরা যাই ইলেকট্রনিক কনফিগারেশন, আব্বনীতি। আব্বনীতি হলো এই 3টা জিনিস আগে আমাদের করতে হবে। আব্বনীতি কি? একটি মৌলের অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে, তবে যে অরবিটালের শক্তি সবার নিচে অবস্থান করবে, সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। আমি একটু নিচে গুছাইয়ে লিখছি, এটা আগেরগুলো ছিল ওখান থেকে কপি। আগে ইলেকট্রন প্রবেশ করে কোন অরবিটালের শক্তিতে কোথায় অবস্থান করবে তার মান নির্ধারণ করবে n প্লাস এল এর উপরে। n প্লাস এল এর মান যত কম হবে, সেটা শক্তিতে সবার নিচে অবস্থান করবে। আর একাধিক অরবিটালের জন্য n প্লাস এল এর মান যদি একই হয়, একাধিক অরবিটালের জন্য যদি n প্লাস একই হয়, সেই ক্ষেত্রে যে অরবিটালের জন্য n এর মান কম, সেটাই শক্তিতে নিচে অবস্থান করবে। এখানে আমরা 3p 3d অরবিটালের জন্য 3pর জন্য n প্লাস এল হলো 4, 3dর জন্য n প্লাস এল হলো 5। সুতরাং 3, আবার 3p এবং 4s এর জন্য n প্লাস এল 4, দুইটার জন্য n প্লাস এল 4, কিন্তু 3pর জন্য n এর মান 3, ওইটা n এর মান 5। তো দুইটা সমান, n প্লাস এল এর মান সমান, n এর মান কম হওয়াতে আগে 3s এ প্রবেশ করবে, পরে 4s এ প্রবেশ করবে। ক্লিয়ার?
এটা না বোঝার কিছু নাই, জলের মতো সহজ। আর সবচেয়ে বড় কথা হলো, আমি তোমাদেরকে বারবার বলে দিই, আমার লেকচারের চেয়ে, ভিডিওর চেয়ে, লাইফের চেয়ে তোমাদের বেশি গুরুত্বপূর্ণ হবে তোমাদেরকে যে আমি পিপিটিএক্স ফাইলটা পাঠাচ্ছি, সেই ফাইলটা তোমরা নিজের কাছে সংগ্রহ করে রাখো। তবে এটা পেতে হলে যাদের কম্পিউটার আছে তারা সরাসরি পাবে, যাদের কম্পিউটার নাই তারা পাওয়ার পয়েন্ট অ্যাপস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নাও, তাহলে সরাসরি আমার ফাইলটা ওখানেই তোমরা পড়তে পারবে। আমি এটা বুঝতেছি তোমরা রেসপন্স পাচ্ছি না, এই জন্য তোমাদের মোবাইল এটা সাপোর্ট করতেছে না। যাদের মোবাইলে এই অ্যাপসটা নাই, অন্য অন্য অ্যাপসকে বিদায় করে, জায়গা খালি করে, যেহেতু এটা 60 হইতে 70 MB এটা ইনস্টল করতে যাবে, তবে এটা যখন ইনস্টল হবে আরও বেশি জায়গা দখল করবে, 200 MB জায়গা দখল করবে। তো সুতরাং জায়গা খালি করে এটা ইনস্টল করবা। আচ্ছা যাক, আমি আবার পড়ায় ফেরত আসি। NS4 3 জন্য এটা আমি তো আলোচনা করছি, পরের অংশ যাই। এখানে আমি তোমাদের ক্লাসে যেভাবে করাই সেভাবে লিখে দিছি। n এর মান 1, l এর মান 0, n প্লাস l এর মান 1, 2, 0, l প্লাস l এর মান 2, n এর মান 2, l এর মান 1, 3। এইভাবে আমি ক্রমান্বয়ে দেখাইছি। যোগফল 1 এর জন্য 1s, 2 এর জন্য 2s, 3 এর জন্য 2টা 2p 3s, 4 এর জন্য 1টা 2টা 2টা 3p 4s, 5 এর জন্য যোগফল 5 এর জন্য হতো 1টা 2টা 3টা, তাহলে 3টা 1টা তো 4p, 3d 4p 5s। তো এইভাবে 6 এর জন্য কয়টা? 1 2 3, 6 এর জন্য 3টা। আর 7 এর জন্য 1 2 3 4, 8 এর জন্য 1 2 3। তো এখানে তো আমি আগেই বলে দিছি যোগফল এভাবে শেপ করে দেখবা। আমি ক্লাসও করে দিছিলাম, এখানে আবার এটা ইন্টারেস্টিং হয়ে তোমাদের জন্য আবার করে দেখালাম। তাহলে n প্লাস l এর মান যেটা কম হবে শক্তিতে সবার নিচে অবস্থান করবে। সেই ক্ষেত্রে n প্লাস l এর মান একাধিক আছে, সেই ক্ষেত্রে যেটার জন্য n এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আচ্ছা, তাহলে এইভাবে শক্তি, এইভাবে ইলেকট্রন প্রবেশ করে আগে 1s এ ঢুকবে, 2s এ ঢুকবে, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 8p। এইভাবে ইলেকট্রন অরবিটালে প্রবেশ করবে। আমি আরেকটু দেখাই দিছি, তোমরা কিভাবে মনে রাখবা। 1s এ ঢুকে 2s, এইভাবে ক্রমান্বয়ে যেভাবে পারো, আমি আগেও দেখাইছি, তোমরা এটাও ফলো করতে পারো। এটা আব্বু নীতি আবার দেখাইছি। 1s এর জন্য n প্লাস 1, 2s এর জন্য 2p এর জন্য, 3s এর জন্য 3p এর জন্য, 4s এর জন্য 4p, 3d এর জন্য 4p এর জন্য, 5s এর জন্য। এখানে আরগুলো দেখাই নাই, সবগুলো এইভাবে হতে থাকবে। এখন আসো হুন্ডের নীতি। আমি হুন্ডের ফ্রেডরিক হুন্ড ছবিটা দেখালাম। তার সম্পর্কে কিছু তথ্য লেখা দরকার ছিল, ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে এটা বাদ দিছি। যা হোক, তোমরা ইচ্ছা করলে এটা এখন গুগলে পাওয়া যায়, অনেকের বইতেও আছে, তোমরা জানতে পারবা। তো ওনার নীতিরা সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালের ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রনে থাকতে পারে, বিজোড় অবস্থায় থাকতে পারে, এবং বিজোড় ইলেকট্রনগুলির স্পিন একই দিকে হবে। যেমন নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস আমরা এখানে দেখালাম 1s2, 2s2, 2p3। এটা আরেকটু সহজ করে 1s2, 2ps2, 2px2, 2px1, 2py1, 2pz1 ইলেকট্রন দেখাইলাম। এভাবে আমি লেখে লেখে দেখাইতে ভালো হবে। প্রথমে এসে একটা ঢুকবে, তারপর বিপরীত স্পিনে ঢুকবে, তারপর 2s একটা ঢুকবে, বিপরীত স্পিনে আরেকটা ঢুকবে, তারপর 2pতে ঢুকার সময় যেহেতু তিনটা অরবিটালের শক্তি সমান, সেই জন্য আগে একই স্পিন একটা করে প্রবেশ করবে। আর এখানে যেহেতু আর কোনো ইলেকট্রন নাই, সুতরাং 3টা সর্বোচ্চ বেজোড় সংখ্যক থাকবে। আর অক্সিজেনের ক্ষেত্রে একইভাবে, শুধু এখানে 8 নম্বর ইলেকট্রনটা আবার 2px এ প্রবেশ করছে বিপরীত দিক থেকে।
ফৌলের বর্জন নীতি এটা খুবই ইম্পর্টেন্ট। ফৌলের বর্জন নীতি অনুসারে কোনো একটা পরমাণুর মধ্যে সব দুইটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না, 3টা একই হতে পারে। কারণ একই শক্তি স্তরের ইলেকট্রন দুইটা হলে, মনে করো তুমি 4s2, তাহলে 4s2-র জন্য n এর মান হতো 4, l এর মান 0, m এর মান 0। তাহলে দুইটা ইলেকট্রনের জন্য n এর মান যা, l এর মান তা, m এর মানও তা। তাহলে বাকি থাকে কোনটা? প্রথম ইলেকট্রনের জন্য স্পিন হবে +12, দ্বিতীয়ের জন্য অবশ্যই -12। এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে কোনো পরমাণুতে অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে। এটা মনে রাখবা, ফৌলের বর্জন নীতি। তাহলে কি বললাম? ফৌলে বলছে যে একটা পরমাণুর 2টা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হবে না। 3টা একই হতে পারে, 4টা ভিন্ন হবে, যেমন একটা ভিন্ন হবে। মনে করো তুমি 3s1 4s1, তাহলে 3s-এর প্রথমেই তো তোমার কোয়ান্টাম সংখ্যা পরিবর্তন হয়ে যাচ্ছে, n এর মান 3, ওইটা 4, তো আরগুলোর দরকার নেই। কিন্তু আমরা ও ব্যাখ্যা হলো একই শক্তি স্তর হলে স্পিনটা বিপরীত হবে। আবার মনে করো 2px1 2py1, এই ক্ষেত্রে ব্যতিক্রম হবে l এর মান। তাহলে যে কোনো 2টা ইলেকট্রনের জন্য তোমার যে কোনো একটা কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। এটাই হলো ফৌলের বর্জন নীতি। এখানে 2px সঠিকভাবে 2px এর মধ্যে 2টা ইলেকট্রন থাকে। তাহলে আমি প্রথম ইলেকট্রনের জন্য n এর মান 2, l এর মান 1, m এর মান 0 ধরলাম, তাহলে s এর মান +12। দ্বিতীয় ইলেকট্রনের জন্য n এর মান 2, l এর মান 2, 1 থাকবে, m এর মান 0 থাকবে। আর এই তিনটা পরিবর্তন করবে না, এটা পার্টিকুলার অরবিটালের জন্য, তাহলে s এর মান পরিবর্তন হবে। তাহলে এটাই হলো ফৌলের বর্জন নীতি। কতিপয় মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস দেখাইতে পারি। এখানে তোমাদের ক্লাসে আমি অনেক করাইছি ইলেকট্রন বিন্যাস কীভাবে হয়। হয়তো সোডিয়ামের জন্য দেখালাম, ক্যালসিয়ামের জন্য দেখালাম। ক্যালসিয়ামে দেখা এখানে ডি অরবিটাল ইলেকট্রন আসে নাই, কারণ ডি অরবিটালের জন্য যে শক্তি দরকার অত ডি অরবিটাল ইলেকট্রন ঢুকার জন্য আর নাই। এখানে কভার ইলেকট্রন বিন্যাস দেখালাম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9। তো একটা এইভাবে পড়তে হবে আর কি। এটা আমি অবশ্যই এখন সোভার স্ক্রিপ্ট করতেছি, সাবস্ক্রিপ্ট পরেরগুলোতে এইভাবে হবে। তাহলে এটা আবার আর একটু শক্তি স্তর অনুসারে সাজাইলাম। এখানে দেখো 4s-এ ঢুকার পরে 3d তো ঢুকছে। ওই আগে বলছিলাম 4s-এর জন্য n+l এর মান 4, 3d-র জন্য n+l এর মান 5। তাহলে 4 হওয়াতে শক্তিতে নিচে অবস্থান করবে, ইলেকট্রন আগে প্রবেশ করবে। আচ্ছা, তাহলে এটা d9 পরবর্তী দেখালাম, এটা আবার সুন্দর করে দেখালাম। d9টা 10 হয়ে গেছে। 3টা কেন 10 হয়ে গেছে? কারণ অরবিটালের এটা ধর্ম, যে অরবিটালের 9টা ইলেকট্রন থাকে সেটা 10টা হতে যায়, 4টা হলে পূর্ণ বা অর্ধপূর্ণ হলে তারা অস্থায়ী হয়, সেই জন্য ওরা এই কাজটা করলো। তাহলে আরেকটা আমি ব্রোমিনের দেখাইলাম 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4, অর্থাৎ এখানে আমি একেবারে সাজাইয়া ইলেকট্রন যেভাবে ঢুকছে সেভাবে দেখাইলাম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p5। তাহলে এখানে একটু উলট ফুলট আছে 3d এবং 4s এর মধ্যে, ওইটাকে সাজাই লাগলাম। আর আমি প্রমেথিয়াম আমি এখানে চেষ্টা করছি এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এক ব্লক প্রত্যেকটা মৌলের একটা করে উদাহরণ তুলতে। তাহলে আমি প্রমেথিয়াম 61-এ দেখাইলাম। তো প্রথমে 1s-এ ঢুকছে, তারপর 2s-এ, তারপর 2p 3s 3p 4s 3d 4p 3d 4p 5s 4d 4d পরে 5p 6s 4f। যাক, এগুলো সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট না হওয়াতে তোমাদের একটু কনফিউশন, আমি এখানে ঠিক করে দিয়েছি। তাহলে একটু সাজাইয়ে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10, এটা একেবারে সাজাইয়ে লিখছি 4f5 5s2 5p6 6s2।
তো তোমাদের 114টা মূল তোমরা ইচ্ছে করলে সবগুলি আমি ক্লাসে তো খুব মজা করে করে করাইতাম, তোমরা মনে হয় আশা করি এভাবে ইলেকট্রন কনফিগারেশনগুলি করে নিতে পারো। এখানে ওইটা আগেই দেখাইছিলাম, ইলেকট্রন কনফিগারেশনটা আবার নতুনভাবে সম্পূর্ণ সবগুলো এখানে নিয়ে আসে। 1 2 3 4, এটা 4 চতুর্থ শক্তি স্তরে এগুলা করাইছে, এগুলার দরকার নেই। যা হোক, থ্যাংক এ লট, স্টে হোম, বি আপ টু ডেট উইথ অনলাইন লার্নিং। এফাকে তোমাদের সাথে আর একটু কথা বলে নিই। একটু কথা বলবো। আমি আসলে মূলত সপ্তাহে একটি ক্লাস রাজানগর আনিয়ার ডিগ্রি কলেজের ওয়েব পেজে পাঠাচ্ছি, কিন্তু এটা কলেজের নিয়ম মতো যদি পাঠাইতে যাই খুব একটা লাভ হচ্ছে না। আজকে আমি এটা এক্সট্রা ক্লাস পড়াইছি। আর গত সপ্তাহে আমি কিছু অনুশীলনমূলক মানে বেশিরভাগ যে ক্লাসটা দিয়েছিলাম সেটা হলো বিভিন্ন বোর্ডের 17 এবং 18 সালের প্রশ্নগুলি সলভ করে দেখাইছি। তোমরা একটা জিনিস এখানে দেখবা, সবগুলি বোর্ডের মধ্যে আমি যতগুলি প্রশ্ন দেখাইছি এর বাইরে তেমন একটা প্রশ্ন আসে নাই। তো যে প্রশ্নগুলি আমি সলভ করে দিয়েছি, আশা করি এগুলো তোমরা যদি বাসায় মিলে প্র্যাকটিস করো, পরীক্ষা যখনই হোক না কেন, ফার্স্ট ইয়ার বা যারা পরীক্ষার্থী এইচএসসি, তারা আশা করি এখান থেকে প্রশ্ন পেয়ে যাবা। আর এই চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তাহলে আমি যে প্রশ্নগুলি তোমাদেরকে এখানে সলভ করে দেখাইলাম, তোমরা বাসায় মিলে প্র্যাকটিস করো। এবং সেইটার পরিপ্রেক্ষিতে যে ক্লাসগুলি করছিলাম, মনে হয় আগে একটাও আপলোড করি নাই, আজকেরটা সরাসরি লাইভে করছি, এটা আপলোড হয়ে যাবে। বাকি 2টা তোমাদের পার্সোনালি আমি পাঠাই দিয়েছিলাম যারা আমার সাথে যুক্ত ছিল। আর যারা পাও নাই বা পাওয়ার সুযোগ হয় নাই, আমি আবার ওয়েব পেজে, আবার কলেজের ওয়েব পেজে দিয়ে দিব, তোমরা ওখান থেকে কালেকশন করে নিবা। যা হোক, আর কথা বাড়ালাম না। আমার আগামী দিন যেটা আমি তোমাদের জন্য প্র্যাকটিস ক্লাস করব, আগামী বৃহস্পতিবার প্র্যাকটিস ক্লাস, সেটা হলো রাসায়নিক পরিবর্তনের উপর ভিত্তি করে। তোমরা বাসায় কিছু কিছু প্র্যাকটিস করে নিবা, তাহলে এগুলো বুঝতে সহজ হবে। আগামী বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবারে হয়তো রাত্রেও করতে পারি অথবা সকালে আর্লি ইন দি মর্নিং 8টার দিকে আমি এটা আপলোড করে দিব। তো সবাইকে ধন্যবাদ, আজ এ পর্যন্ত, খোদা হাফেজ।